ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। চোখ রাখবো বিধানসভা ভোটের দিকে। বিকেল 5টা পর্যন্ত ভোট দানের রেকর্ড। বিকেল 5টা পর্যন্ত রাজ্যের প্রথম দফায় পড়ল 89.93% ভোট। ভোট শেষ হওয়ার 1 ঘন্টার আগে 2021 বা 2024 সালের লোকসভা নির্বাচনে ভোট দানের হারকে অনেকটাই ছাপিয়ে গেল এইবারের বিধানসভা নির্বাচন। যে 152টি আসনে প্রথম দফায় ভোট চলছে, সেগুলিতে 2021 সালে ভোট পড়েছিল 83.2%। 2024 সালে 79.8%। এবার বিকেল 5টার মধ্যেই সেই সব হার ছাপিয়ে 89.9% হয়ে গেল। সন্ধ্যে 6টার পর দেখা গেল সেই শতাংশ বেড়ে হয়েছে 92%। দেশের ভোটারদের ভোটদানের হারের নিরিখে সব রাজ্যের মধ্যে এখনো পর্যন্ত সর্বকালীন রেকর্ড গড়েছে আসাম। চলতি বিধানসভা ভোটে সেখানে ভোট পড়েছে 85.38%। ভোটদানের রেকর্ড দেশের সব রাজ্যে এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলির মধ্যে এখনো পর্যন্ত শীর্ষে ছিল পুদুচেরি। আসাম রাজ্যকে পিছনে ফেলে সেই নজির তারা গড়েছিল চলতি বিধানসভা নির্বাচনে। পুদুচেরিতে ভোটদানের হার ছিল চলতি বিধানসভা নির্বাচনে 89.93%। সেই দুই রাজ্যকে পিছনে ফেলে পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোট এবার এগিয়ে গেল। তবে চলতি বিধানসভা নির্বাচনে রাজ্যে মোট ভোটদান কত হবে, সেই হার নজির করবে কিনা তা জানা যাবে দ্বিতীয় দফার ভোটের পরে। পশ্চিমবঙ্গে এর আগে পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছিল 2011 সালে। ওই বিধানসভা নির্বাচনে ভোটদানের হার ছিল 84.33%। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, তোমার কাছে জানতে চাইবো, ইতিমধ্যে যে খবরটি নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতি উত্তাল, এইবার বিধানসভা নির্বাচনের প্রথম দফা অর্থাৎ 23 তারিখ ভোট পড়েছে 92%, যা একেবারে ইতিহাসে প্রথমবার। কি বলবে এই নিয়ে? একদম, দেখুন, অনেকে মজা করে বলছে যে এগিয়ে বাংলা যে তৃণমূল স্লোগানটা দেয়, এবারে যে আজকে এই যে ভোট প্রথম দফা 2026 বিধানসভা নির্বাচনের এই যে প্রথম দফা 152টি বিধানসভার যে ভোট গ্রহণ, এই প্রথম দফায় সন্ধ্যে 6টা পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, সন্ধ্যে 6টা পর্যন্ত প্রায় 92% ভোট পড়েছে। তবে এটা সময়ের সঙ্গে আরও হয়তো বাড়তে পারে, কারণ এই যে ভোট শতাংশ, এটা কিন্তু শুধুমাত্র বাংলার জন্য নয়, গোটা দেশের কাছে কার্যত বাংলা নজির তৈরি করলো। এর আগে আমরা দেখেছি 2021-এ যখন রাজ্যের পালাবদল ঘটে, 2011-তে তখন যখন রাজ্যে পালাবদল ঘটে, 34 বছরের বাম সরকার সেই সরকারকে কার্যত পরাজিত করে রাজ্যে নতুন করে শাসন ক্ষমতায় উঠে এসেছিল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জোড়াফুল তারা ক্ষমতায় এসেছিল। সেই সময় কিন্তু 86% ভোট পড়েছিল। সেই 86% ভোটের পর কিন্তু রাজ্যের পালাবদল ঘটেছিল। এবারে এই যে ভোট শতাংশ বৃদ্ধি, এটা কি তাহলে কোনো কিছু ইঙ্গিত দিচ্ছে? তবে রাজনৈতিক মহল যেটা মনে করছে যে এই যে ভোট শতাংশ বৃদ্ধির পিছনে কার্যত কয়েকটা কারণ তারা ব্যাখ্যা করছেন। প্রথমত তারা যেটা মনে করছেন যে এসআইআর এর পরে কিন্তু এই প্রথম ভোট গ্রহণ বা ভোটদানের সুযোগ পেয়েছে ভোটাররা, এবং সাধারণ মানুষের মধ্যে যে একটা বিষয় রয়েছে, কারণ দেখো, প্রথম থেকে তৃণমূল কংগ্রেস তারা প্রচার করছে যে এসআইআর এর মধ্যে দিয়ে সাধারণ মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে, ডিটেনশন ক্যাম্প, মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সবাই বলছে ডিটেনশন ক্যাম্প। সেই সঙ্গে বলছেন যে যারা এই ভোটার তালিকায় যাদের নাম থাকবে না তাদের বেনাগরিক করে দেওয়া হতে পারে। এবং তুমি জানো যে এসআইআর এর যে নিয়ে একটা ভীতি পরিবেশ তৈরি হয়েছিল 2002-এর যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা যাদের নাম থাকবে তাদের কিন্তু এই এসআইআর এর প্রক্রিয়ার মধ্যে তারা অংশগ্রহণ করতে পারছিলেন। কোথাও একটা যেন সাধারণ মানুষ, রাজনৈতিক মহল যেটা মনে করছেন যে সাধারণ মানুষ
কোথাও একটা মনে করছেন যে এবারের ভোটটা অন্তত সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই ভোটটা যদি না দেওয়া হয় তাহলে যদি কোথাও বেনাগরিক হওয়ার যে ভয়টা তাদের মধ্যে কাজ করছিল, বা তারা একটা কোথাও যে তারা নাগরিক, এদেশের বাসিন্দা, ভোটার তালিকায় তাদের নাম রয়েছে, ভোটটা দিতে হবে, এই যে মনোভাব, ভোটারদের যে মনোভাব, এই মনোভাবটা কিন্তু অনেকটা নির্ভর করেছে এই যে ভোট শতাংশ বৃদ্ধি। এবং আজকের সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে ভোটের যে লাইন, বুথে বুথে যে ভোটের লাইন, বিভিন্ন জেলায় বিভিন্ন বিধানসভায় যে ভোটারদের লাইন, সেখানে কিন্তু সকাল থেকে কার্যত মহিলা যে ভোটার তাদের কিন্তু উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। অনেকে মনে করছেন যে মহিলারা কিন্তু সচরাচর এই অতীতের যে নির্বাচনের যে বিষয়গুলো তারা বিশ্লেষণ করে বলছেন যে অতীতের ভোটগুলো দেখলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সাধারণত মহিলা ভোটাররা তারা বুথমুখী হন। কিন্তু আজকে এই 26-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফায় কার্যত আরও একটা নজিরবিহীন ঘটল যে মহিলা ভোটারদের যে উপস্থিতি বুথে, সেটাও নজির করেছে, মহিলা ভোটারদের উপস্থিতি বেশি ছিল আজকে। এর পিছনে অনেকে মনে করছেন যে তাহলে যে এসআইআরের যে তৃণমূল কংগ্রেসের প্রথম থেকে দাবি করে আসছিল এসআইআর মানে যে একটা বেনাগরিক হওয়ার একটা বিষয় থাকতে পারে, এই বিষয়টাও কাজ করেছে, মহিলাদের উপস্থিতিও কাজ করেছে। সেই সঙ্গে অনেকে মনে করছেন যে যেহেতু দীর্ঘ 15 বছর ধরে বাংলায় শাসন করছে রাজ্যের শাসক দল বা তৃণমূল কংগ্রেস বা জোড়াফুল শিবির, তাদের বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া থাকতে পারে। কারণ তুমি জানো যে আরজি করের ঘটনা, খাদ্য কেলেঙ্কারি, শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি, বালি কয়লা পাচার, এবং রাজ্যের একাধিক নেতা জেল পর্যন্ত তাদের যেতে হয়েছিল। তৃণমূল কংগ্রেসের একাধিক হেভিওয়েট, শাসক দলের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী তাদের কিন্তু জেলে যেতে হয়েছিল। এই যে দুর্নীতির যে ইস্যুগুলো, সেই সঙ্গে এবং বিজেপি যে প্রথম থেকে যে তারা একটা মেরুকরণের যে চেষ্টা করছিল যে হিন্দু সমস্ত ভোটগুলোকে এক ছাতার তলায় আনতে হবে, কারণ অপোজিটে যে 30% ভোট ব্যাংক, সেটা কিন্তু রাজ্যের শাসক দলের ভোট ব্যাংক, তাদের যে হম্বিতম্বি বা তাদের যে আস্ফলন, সেটা কিন্তু রাজ্যের শাসক দলের কোথাও একটা স্বচ্ছ মদত রয়েছে। এই যে আস্ফলন, এটাকে কিন্তু থামাতে হবে, বা কোথাও যে রাজ্যের শাসন ক্ষমতা কার হাতে থাকবে, সেটা কেন 30% মানুষ ডিসাইড করবেন, কারণ কেন 70% মানুষ তারা ডিসাইড করবেন না। এই যে ইস্যুগুলো বিজেপি সামনে এনেছিল, সেই ইস্যুগুলো এই ভোট বৃদ্ধির জন্য থাকতে পারে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আজকে নির্বাচনীয় প্রচারে গিয়েছেন। উত্তরবঙ্গে যখন প্রথম দফা নির্বাচন চলছে, তখন এদিকে দ্বিতীয় দফার যে ভোট রয়েছে সেই 29 তারিখে, সেই ভোটের যে নির্বাচনীয় প্রচার, সেই প্রচারে খাস কলকাতায় চৌরঙ্গিতে তিনি নির্বাচনীয় প্রচারে অংশগ্রহণ করেছিলেন। সেখান থেকে এই যে ভোট বৃদ্ধি, শতাংশ যে বৃদ্ধি, এক লাফে সর্বকালের রেকর্ড বৃদ্ধি ভোট, প্রায় 92%, এবং যেটা দেশের মধ্যে এটা প্রথম। এবং 2011-য় যে 84% ভোট পড়েছিল, সে সমস্ত দেশের সব রেকর্ড ভেঙে আজকের বাংলা ভোট শতাংশ বৃদ্ধি করেছে। এই যে ভোট বৃদ্ধি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে মানুষের চোখের ভাষা বা মানুষের শরীরের ভাষা অন্য কিছু বলছে। তবে 4 তারিখের পর সেই শরীরের ভাষা বা চোখের ভাষা কোন দিকে যায়, সেটা অবশ্যই বোঝা যাবে। তবে এই যে নির্বাচন প্রক্রিয়া চললো, প্রথম সকাল থেকে কিন্তু 7টা থেকে যখন ভোট শুরু হয়, প্রথম থেকে কয়েক জায়গায় শান্তিপূর্ণ ভোট হলেও সময় যত গড়িয়েছে তত কিন্তু অশান্তির খবর সামনে এসেছে। একদিকে মালদা, মুর্শিদাবাদ, হুমায়ুন কবির, এবং যেমন শিল্পের যে বর্ধমান, আসানসোল, এখানে আক্রান্ত হয়েছেন খোদ অগ্নিমিত্রা পাল, তিনি অভিযোগ করেছেন। উত্তরবঙ্গে একেবারে কোচবিহারে সেখানে নিশীথ প্রামাণিক অভিযোগ করছেন। বিরোধীরা, কংগ্রেস, সিপিএমের যারা কর্মী, যারা এজেন্ট, তারা মার খাচ্ছেন। এবং এই যে ভোটে কোথাও টুকটাক রক্ত ঝরলেও শেষ পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশনকে কিন্তু 5 নাম্বার দিয়েছেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন 50 বছরে এমন শান্তিপূর্ণ ভোট বাংলা দেখেনি। কারণ তুমি জানো বিহারের যে সঙ্গে বাংলার যে একাধিকবার তুলনা টানা হতো, কারণ এর 2021-এ যে ভোট পরবর্তী হিংসা, সেটা কিন্তু নির্বাচন কমিশনের দিকে আঙুল উঠেছিল। সেই যে নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব ছিল, বা তাদের আশ্বস্ত করেছিলেন মানুষকে যে তারা শান্তিপূর্ণ ভোট করবেন। তবে দিনের শেষে 2-1টা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আমরা কিন্তু কোথাও যে বুথ জ্যাম বা ছাপ্পার যে অভিযোগ বিরোধীদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিন্তু আসেনি। সব মিলিয়ে শান্তিপূর্ণ ভোট হয়েছে বলে নির্বাচন কমিশন দাবি করছে, এবং দেশের প্রধানমন্ত্রী খোদ তিনি নির্বাচন কমিশনকে পাস মার্ক দিচ্ছেন। সব মিলিয়ে এই যে ভোট শতাংশ বৃদ্ধি, এটা কিসের ইঙ্গিত, সেটা 4 মে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। শিল্পা, বিশ্বজিৎ, যেমনটা তুমি বলছিলে, এইবারে ভোটে একদম অন্যরকম নজিরবিহীন ঘটনা দেখা গিয়েছে যে ভোরবেলা থেকেই ভোটমুখী, অর্থাৎ ভোটের বুথমুখী মহিলারা। এটার একটা বড় কারণ কি কেন্দ্রীয় বাহিনীর 1 মাস আগে থেকে রাজ্যে আসা? এটাও কি কোনো কারণ হতে পারে?
একদম, দেখো তাহলে একটু অতীতে আমরা যদি ফিরে যাই, তাহলে 2021-এ যে ভোট পরবর্তী হিংসা ঘটেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, বিজেপি প্রধান বিরোধী দল রাজ্যের, তারা কিন্তু প্রথম থেকে যে অভিযোগটা করে যে রাজ্যে কার্যত ভয়ের পরিবেশ বা বাতাবরণ যে শাসক দল তৈরি করে রেখেছে, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্থানীয় যে নেতারা রয়েছেন তাদের যে মদতে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে বুথে বুথে যে সাধারণ মানুষের যে ভোট দিতে বাধা দেওয়া এবং তাদের যে ভোটের থেকে বিরত রাখা বা ছাপ্পার যে অভিযোগটা তৃণমূল বারবার করছিল, সেটাই কিন্তু নির্বাচন কমিশনের কাছে চ্যালেঞ্জ ছিল যে এবারে অন্তত এই ছাপ্পা বা রিগিং বা এই যে সন্ত্রাসের অভিযোগ যেটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি করছিল, সেটা অন্তত কোথাও একটা বন্ধ করার যে চেষ্টা বা উদ্যোগ নির্বাচন কমিশন নিচ্ছিল। এবং তুমি জানো যে নজিরবিহীনভাবে যেদিন থেকে কিন্তু ভোট ঘোষণা হয়েছে সেদিন থেকে কিন্তু কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন করেছিল কমিশন। অর্থাৎ এই যে ভয়ের পরিবেশ যাতে না থাকে, মানুষ তাদের নির্বিঘ্নে বুথ পর্যন্ত যেতে পারে, এই চ্যালেঞ্জটা কিন্তু নির্বাচন কমিশনের কাছে ছিল। এবং কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে সেই যে ভয়ের বা শান্তিপূর্ণ যে পরিবেশ, তারা কোথাও কি তাহলে তৈরি করতে পারলো বা বার্তা দিতে পারলো? তাই কি এই ভোট শতাংশ বৃদ্ধি বা সাধারণ মানুষের মধ্যে উৎসাহর মেজাজে তারা কি ভোট দিতে পারলো? এটা কিন্তু রাজনৈতিক মহল যেটা মনে করছেন যে এটাও একটা ফ্যাক্টর। একদিকে যেমন এসআইআর যে একটা ফ্যাক্টর ভোট শতাংশ বৃদ্ধির, কোথাও একটা ভীতি কাজ করেছে, সে সঙ্গে এটাও একটা ফ্যাক্টর যে নির্বাচন কমিশন কোথাও যে সাধারণ মানুষের মধ্যে একটা বার্তা তৈরি দিতে পেরেছে তারা, যে এই মুহূর্তে যে হুমকি বা বুট জ্যাম বা চাপ্পার যে পরিবেশ, সেটা কিন্তু আর এই 2026-এ অন্তত হচ্ছে না। এবং সেটা কিন্তু এই যে ভোট শতাংশ বৃদ্ধির অনেকে মনে করছেন যে এ একটা কারণ হতে পারে। এ কারণ নির্বাচন কমিশনের যে উদ্যোগ বা এবারের যে অন্তত যে ছবিটা, কেন্দ্রীয় বাহিনীর সম্পূর্ণ নিজের হাতে কিন্তু এবারে দায়িত্ব ছিল বুথ। কারণ আগে আমরা দেখেছিলাম যে বিরোধীরা বারবার অভিযোগ করতো যে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন করা হলেও কোথাও কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করে রাজ্য পুলিশ, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীকে কোথাও ঠিকঠাক ব্যবহার করা হয় না। এবারে কিন্তু সেই অভিযোগটা যাতে না তুলতে পারে বিরোধীরা, সেজন্য কিন্তু সম্পূর্ণ বুথের যে নিরাপত্তা, সেটা সম্পূর্ণ কিন্তু দায়িত্ব ছিল কেন্দ্রীয় বাহিনীর উপরে। এবং ত্রিস্তরীয় যে নিরাপত্তা ছিল ভিতরে, বুথের ভিতরে, বুথের বাইরে এবং 100 মিটারের মধ্যে লক্ষণ রেখা কেটে দিয়েছিল নির্বাচন কমিশন, এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল। এবং যে আইডি কার্ড, ভোটাররা বুথের সামনে 100 মিটারের মধ্যে কোনো জমায়েত করতে পারবে না। এবং সেই সঙ্গে আইডি কার্ড প্রথমত দ্বিস্তরীয়ভাবে কিন্তু আইডি কার্ড চেকিং হয়েছে। একদিকে নির্বাচন কমিশন যে কেন্দ্রীয় বাহিনী বসিয়ে রেখেছে একদম প্রথম 100 মিটারের মধ্যে, সেখানে গিয়ে আইডি কার্ড চেক করে ভোটারকে, যিনি ভোটার, তাকে প্রমাণ করতে হচ্ছে যে এই আইডি কার্ডটা তারই আইডি কার্ড এবং এটা সঠিক। তারপরে কিন্তু কেন্দ্রীয় বাহিনী তাকে বুথের ভিতরে যেতে দিচ্ছে। তারপরে বিএলও, সবচেয়ে নজিরবিহীনভাবে 2026-এর বিধানসভা নির্বাচনে বিএলও বা বুথ লেভেল অফিসারদের একটা বড় ভূমিকা ছিল এবারে, যেটা কিন্তু অন্যান্য যে নির্বাচন হয়েছে বিধানসভা বলো, লোকসভা বলো বা পঞ্চায়েত বা পুরসভা বলো, সেখানে কিন্তু বিএলওদের কোনো ভূমিকা ছিল না। এবারে বিএলওদের একটা বড় ভূমিকা ছিল। এবং সিসিটিভি ক্যামেরা, যেখানে আগে একাধিকবার বিরোধীরা অভিযোগ করতো যে সিসিটিভি থাকলেও সেখানে কিন্তু বিরোধীদের বা শাসক দলে যারা গুন্ডামস্তান ছিল, তারা কোথাও সিসিটিভি অকেজো করে দেওয়া, কোথায় সিসিটিভিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া, দিয়ে ভোট লুট করা। সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টা নির্বাচন কমিশন ভেবে দেখেছে এবং তারা এবারে সম্পূর্ণ অত্যাধুনিক এআই প্রযুক্তি দ্বারা সিসিটিভি ক্যামেরা ছিল প্রত্যেকটা বুথে 2টো করে। এবং নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল যদি কোথাও সিসিটিভি ফুটেজ বন্ধ হয়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেই বুথের জন্য নির্বাচন স্থগিত রাখা হবে, আবার পুনর্নির্বাচন করা হবে। এবং সমস্ত যে এআই যে পরিচালিত যে সিসিটিভি, সমস্ত কিন্তু মনিটরিং হচ্ছিল নির্বাচন কমিশনের। এবং সেখানে নির্বাচন কমিশন যে মনিটরিং হচ্ছিল, যদি কোনো কর্মী মিস করেও এআই যে প্রযুক্তি দ্বারা যে সিসিটিভি ক্যামেরা, সে কিন্তু নিজের থেকে অ্যালার্ট দেবে যে এখানে জমায়েত বেশি হচ্ছে। অর্থাৎ যে আধুনিক এই যে প্রযুক্তি ব্যবহার, নিরাপত্তা রক্ষীদের যে ব্যবহার। এবং তুমি জানো 26-এর বিধানসভা নির্বাচনের সবচেয়ে নজিরবিহীন ঘটনা যেটা, সাজোয়া গাড়ি কিন্তু এসেছিল এই নির্বাচনে। কারণ যে সাজোয়া গাড়ি আমরা এতদিন দেখতাম জম্মু কাশ্মীরের সীমান্তে, যেখানে অন্য দেশে বা পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনা চোখে চোখ রেখে লড়াই করার সময় সেই সাজোয়া গাড়ি ব্যবহার করতো, সেই সাজোয়া গাড়ি এই বিধানসভা নির্বাচনের নিরাপত্তার জন্য এসেছিল। সব মিলিয়ে নির্বাচন কমিশন কোথাও কি একটা তাহলে ভয়ের যে পরিবেশ থেকে কি সাধারণ মানুষকে আশ্বস্ত করতে পেরেছিল, এটা একটা বিষয়। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন নির্বাচন কমিশনের পাস মার্ক দিচ্ছে, তবে বিরোধীরা এই মুহূর্তে কিন্তু যে ছাপ্পা রিগিংয়ের কোনো অভিযোগ সামনে আনতে পারছে না, যদিও কোথাও টুকটাক বিক্ষিপ্ত ঘটনা সামনে এসেছে। সব মিলিয়ে কিন্তু বলা যায় যে শান্তিপূর্ণ নির্বিঘ্নে ভোট প্রথম দফা অন্তত সম্পূর্ণ হয়েছে। এবারে নির্বাচন কমিশনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ
দ্বিতীয় দফা যে 142টা আসনের বিধানসভা নির্বাচন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, সেখানে নির্বাচন কমিশন 5 মাস। একদমই বিশ্বজিৎ, আমি তোমাকে এইখানেই জিজ্ঞাসা করতে চাইছিলাম যে প্রথম দফার ভোট ইতিমধ্যে শেষ হয়েছে, তুমি যেমনটা বলছিলে বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ছাড়া বাদ বাকি কিন্তু মোটের উপর প্রথম দফার ভোট শান্তিপূর্ণভাবেই রয়েছে। দ্বিতীয় দফার ভোটে কি এই প্রথম দফার যে চিত্রটা, সেই চিত্রটাই কি দেখা যাবে, কি মনে করা হচ্ছে? দেখো, বিরোধীদের পক্ষ থেকে এই মুহূর্তে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অন্তত ব্যবস্থা নিয়ে বা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কোনো অভিযোগ কিন্তু এই মুহূর্তে কিন্তু ওঠেনি, বিরোধীরা অন্তত তোলেনি। অন্যদিকে যে প্রধান বিরোধী যারা বিজেপি, তারাও কিন্তু নির্বাচন কমিশনের ভূমিকায় এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় তারা কার্যত সন্তুষ্ট। যেহেতু স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নির্বাচন কমিশনকে 5 মার্ক দিচ্ছেন, তাহলে এই যে ফরম্যাট, যে কৌশল বা পদ্ধতি বা পরিকাঠামো ব্যবহার করে নির্বাচন কমিশন প্রথম দফায় তারা নির্বিঘ্নে ভোট করাতে পেরেছে বা সফল হয়েছে, বা নির্বাচন কমিশন যে উদ্যোগগুলো নিয়েছিল সেই উদ্যোগগুলো যে যদি কাজে আসে, তাহলে দ্বিতীয় দফার ক্ষেত্রে হয়তো নির্বাচন কমিশন আবার এই ধরনের নিরাপত্তা বা এই ধরনের প্রযুক্তি হয়তো ব্যবহার করতে পারে। কারণ এবারে দক্ষিণবঙ্গের যে জেলাগুলোতে ভোট রয়েছে, এখানে কিন্তু একাধিক এমন জেলা রয়েছে যেগুলো কিন্তু স্পর্শকাতর। কারণ তুমি দেখো, এই প্রথম দফা নির্বাচনের ক্ষেত্রে শুধুমাত্র মালদা, মুর্শিদাবাদ স্পর্শকাতর বুথ হিসাবে বা জেলা হিসাবে কিন্তু চিহ্নিত করা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা যদি অতীতের যদি তথ্য ঘাঁটি, তাহলে কিন্তু দেখবো যে একাধিক কিন্তু স্পর্শকাতর জেলা রয়েছে বা একাধিক স্পর্শকাতর বিধানসভা কেন্দ্র রয়েছে। দক্ষিণ 24 পরগনার একাধিক রয়েছে, হুগলিতে একাধিক রয়েছে, উত্তর 24 পরগনার একাধিক বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে অতি স্পর্শকাতর বলে নির্বাচন কমিশন আগের অন্তত 21 বিধানসভা নির্বাচনে তারা চিহ্নিত করেছিল। যেহেতু নির্বাচন কমিশন আগের পুরনো যে রেকর্ড, সেগুলোকে তথ্য যাচাই করে তারা বাস্তবিক প্রয়োগ করতে চাইছে, তাহলে আমার রাজনৈতিক মহল যেটা মনে করছে, তাহলে হয়তো তারা যেই যে তথ্যগুলো যাচাই করে দেখবে যে কোগুলো স্পর্শকাতর, নতুন করে হয়তো আবার নির্বাচন কমিশন শান্তিপূর্ণ দ্বিতীয় দফা নির্বাচন করতে পারে কিনা, এখন সেটাই দেখা। শিল্পা, একদমই বিশ্বজিৎ, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। প্রথম দফার ভোট শেষ, ইতিমধ্যে আমরা সেই ভোট গ্রহণ নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এই ভোটে কিন্তু মোটের উপর শান্তিপূর্ণই হয়েছে বলা যায়। কিছু জায়গায় সকাল থেকে কিছুক্ষণ বাদেই বিক্ষিপ্তভাবে কিছু অশান্তির ঘটনা উঠে এসেছে, কিন্তু তারপরেও বলা যায় দিনের শেষে এই যে প্রথম দফার নির্বাচন তা শান্তিপূর্ণ হয়েছেই বলে মনে করা হচ্ছে। আসছি একটি ছোট বিরতির পর।